আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতি রাতে নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি অনুষ্ঠানে। আমরা সাধারণত প্রতিদিনের যে ঘটনাগুলো থাকে সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা করে থাকি এবং শুরুতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল, তার নেতৃত্বে একটি গবেষণা সমীক্ষা পরিচালনা করা হয়েছে, যেখানে গার্মেন্টস কর্মী যারা, তাদের খাবার এবং তাদের খাদ্য পুষ্টি নিয়ে তারা একটি গবেষণা করেছেন। আমরা এই গবেষণার প্রতিবেদনে কি উঠে এসেছে এবং তারা কি ধরনের পরামর্শ দিয়েছেন সেই বিষয়টি নিয়েই আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ডক্টর শাফিউন নাহিন শিমুল। ডক্টর শাফিউন নাহিন শিমুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। সেটি হচ্ছে, আপনারা একটা গবেষণা করেছেন যেখানে দেখা যাচ্ছে যে গার্মেন্টস ওয়ার্কার যারা আছেন তারা খুব অল্প সময়ের ভিতরে যেই খাবারটা প্রক্রিয়াজাত করা যায় সেই খাবারগুলোই খেয়ে থাকেন। নুডলস এর কথা বলা হচ্ছে, অন্যান্য যে সমস্ত খাবারগুলো, আলু। তো আপনারা আসলে কি বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং সেখানে কি পেলেন? আচ্ছা, আমাদের এই গবেষণাটা মূলত ছিল গার্মেন্টস সেক্টরিতে মূলত কি ধরনের ওয়ার্কপ্লেস নিউট্রিশন, অর্থাৎ কাজের ক্ষেত্রে যে নিউট্রিশন থাকে সেই জায়গাগুলোতে কি কি ধরনের ইন্টারভেনশন বর্তমানে আছে সেটা নিয়ে আমাদের কাজটা ছিল। এবং এখানে আমরা যে জিনিসটা আইডেন্টিফাই করেছি যে ইপিজেড এরিয়াতে কিছু ভালো নিউট্রিশন ইন্টারভেনশন থাকলেও ইপিজেড এর বাইরে এখনো ভালো মানে সেই পরিমাণ ভালো নিউট্রিশন অ্যাক্টিভিটিস ফ্যাক্টরি লেভেল থেকে খুব বেশি নাই। এবং যার ফলে দেখা যাচ্ছে, আপনি জানেন হয়তো 2019 সালে একটা স্টাডি হয়েছিল, সেখানে দেখা গেছে গার্মেন্টস সেক্টরে প্রায় 80% মেয়ে কিন্তু এনিমিয়ায় আক্রান্ত, এবং সেটা দেশের যে এভারেজ তার তুলনায় অনেক বেশি। নিউট্রিশনের এই জিনিসটা এবং অ্যানিমিয়া আক্রান্ত হলে যেটা হয়, অ্যানিমিয়া থাকলে সেটা হলো প্রোডাক্টিভিটি এফেক্টেড হয়। সেই লক্ষ্যে আমরা এই স্টাডিটা করেছি, দেখতে চেয়েছি আসলে কি ধরনের ইন্টারভেনশন আছে এবং এই যে ইন্টারভেনশন গুলা মানে কোন দিকে যেতে পারে, এবং ফ্যাক্টরির ওনারদের কি কি অপিনিয়ন, ওনারা কি চাচ্ছেন। একটা ব্রডলি বলতে পারেন একটা ম্যাপিং স্টাডি ছিল। আহ, এবং যেহেতু ওই আমরা এটা গেইন আরো সিরিজ অফ স্টাডি করেছে, সেখানে ওরা কি খায় এবং কিভাবে তাদের পুষ্টি এটা মেনটেন করে সেই জিনিসটা হচ্ছিল। এবং আমাদের স্টাডিটা ফোকাস ছিল মূলত ম্যাপিং করা, অর্থাৎ কি কি ইন্টারভেনশন আছে, কি কি পটেনশিয়ালি আরো হতে পারে, এবং সেগুলো করতে গেলে কি কি চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে। তো আপনারা কি কি পেলেন আসলে, তাদের অবস্টেকেলগুলো কি দেখতে পেলেন? বিশেষ করে তাদের পুষ্টিহীনতা বা মানে খাদ্যের যে পুষ্টিগুণ থাকার দরকার, সেইখানে কতগুলো গার্মেন্টসের উপর আপনারা এই সমীক্ষা চালিয়েছেন এবং কি পেলেন সেখানে? না, আমাদেরটা এটা মূলত আসলে ওইভাবে জরিপ ছিল না, এটা ছিল সর্ট অফ কোয়ালিটেটিভ স্টাডি। আমরা আচ্ছা, হলো আচ্ছা। যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কনসালটেশন করেছি। আরেকটা যেটা স্টাডি, ওখানে ওনারা একটু মেসেজ সার্ভে করেছিলেন। তাদের এখানে যেটা পেয়েছে যে গার্মেন্টস ওয়ার্কাররা সাধারণত, যেটা আপনি শুরুতে বলেছেন, যেগুলো সহজে বানানো যায় এবং সস্তা, তাদের এই যে স্ন্যাক্স থেকে শুরু করে মানে শর্ট খাবার যেটা ওরা খাওয়ার চেষ্টা করে, সেটা 10-15 টাকা 20 টাকার বেশি না। এগুলা দিয়ে যেটা হয় যে, এক তো হলো যে নিউট্রিশন নলেজ নাই, আবার আমাদের ফ্যাক্টরি থেকে ওনারা যখন বের হচ্ছেন, বের হওয়ার পরে আশেপাশে যে ধরনের ফুড অ্যাভেলেবিলিটি, ওটা আপনি হয়তো জানেন যে অতটা হেলদি ফুড হয়তো থাকে না। তো এক হলো ওনারা 20 টাকা 15 টাকা দিয়ে খাবার খাচ্ছেন। আর আরো যেটা খুব অ্যালার্মিং ওই সার্ভেতে উঠে এসেছে, সেটা হলো যে ওই ফ্যাক্টরির আশেপাশে প্রচুর 2 নাম্বার খাবার, মানে 2 নাম্বার ধরেন প্রাণের চানাচুর, কিন্তু এটা প্রাণের না, প্রাণের প্যাকেটের মধ্যেই করা অথবা রুচির প্যাকেটের মধ্যেই করা কিছুটা অন্য কোম্পানির, যেটা মানে ধরে লোয়ার নেওয়া যায় এটা কোয়ালিটি আসলে প্রোডাক্ট উদ্দেশ্য যেগুলো আর কোনো কি, বাজারে যে সমস্ত লোয়ার কোয়ালিটি প্রোডাক্টগুলো আছে। লোয়ার এক্স্যাক্টলি। তো সেটা একটা বড় কনসার্ন আমরা দেখেছি আমাদের অন্য স্টাডি গুলোতে। বাট আমাদের যে জায়গাটা মূলত পেয়েছি যে এই যে ইন্টারভেনশন গুলো আছে, যেমন মিড ডে মিল, বিশেষ করে ইপিজেড সেন্টার গুলো, ইপিজেড এর যে ফ্যাক্টরি ওখানে দেওয়া হয় দুপুরে যে খাবারটা দেওয়া, এবং এটা দিলে কিন্তু আসলে অনেক দিক দিয়ে ভালো। সেটা হলো তারা মানে দুপুরে খাবারটা নিয়ে টেনশন করা লাগে না। তারপর একটা পুষ্টিকর খাবারও দেওয়া যায়, এবং এতে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ে বলে অনেক গবেষণা দেখিয়েছে। আমাদের এই অংশে ছিল না, বাট অন্যান্য গবেষণা এটা পাওয়া গিয়েছে। আমরা ওটা করতে গিয়ে বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে তাদের সাথে আমরা কথা বলেছি যে আপনারা কেন দিচ্ছেন না। তো ওনাদের যে কনস্ট্রেন্ট বলছেন
শুধু ফাইন্যান্সিয়াল না, আমাদের একটা হাইপোথেসিস ছিল হয়তো অর্থনৈতিক কারণেই দিচ্ছেন না, বাট আসলে দেখা গেল যে অর্থনৈতিক কারণ ছাড়াও আরো অনেকগুলো কারণ আছে। যেমন এতগুলা কারণ, কোনো অনেক ফ্যাক্টরি হয়তো 8-10 হাজারের কর্মী আছে, তাদেরকে ম্যানেজ করা, এত বড় একটা ম্যাসিভ স্কেলে ফুড প্রোডাকশন এবং ফুড সার্ভ করা, এগুলো নিয়ে ওনারা চিন্তিত। ম্যানেজমেন্ট ইজ মোর প্রবলেম আমরা পেয়েছি, ফাইন্যান্সিয়াল প্রবলেম চেয়ে ওগুলা বেশি প্রবলেম। আরো যেটা হলো যে খাবারের যে ডাইভার্সিটি যদি রাখতে হয়, তাহলে প্রতিদিনের বিভিন্ন রকম মেনু দিতে হবে। তো ওটা নিয়েও দেখা যাবে একটা ডিবেট হওয়ার ভয় থাকে। তো মালিক পক্ষ থেকে যেটা দেখেছি, ওনাদের সংখ্যা হলো হয়তো এইগুলার এইটা ভালো কাজ, কিন্তু পর থেকে হয়তো কিছু আনরেস্টের সম্মুখীন হবো। তারপরে কিছু কিছু ফ্যাক্টরি করছে, সহযোগে করছে, তারা এটার পিছনে অর্থ ব্যয় করছে। এবং তাদের সাথে যখন কথা বলি, তারা বললো যে এটা করাতে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের কর্মীরা খুবই হ্যাপি। এবং আমার মানে যদিও ওরা বলছে সার্ভে করে নাই, বাট আমরা বুঝতে পারি যে এতে আমরা প্রোডাক্টিভিটি ভালো ভালো পাই। তখন আমি তাদেরকে যে জিজ্ঞেস করেছিলাম, তাহলে আপনারা কেন করছেন বা কিভাবে করছেন, তখন বলে হ্যাঁ শুরুর দিকে একটু কষ্ট হয়, বাট পরে ইভেনচুয়ালি এটা ম্যানেজ করা যায়। তো আমরা যেটা রিকমেন্ড করেছি, এই যে যারা যে ফ্যাক্টরি গুলা করছে এবং সেই ফ্যাক্টরি গুলা থেকে যে নলেজটা এটা যদি ট্রান্সফার করা যায়, তাহলে এটা স্কেল আপ হবে। খুবই দুঃখজনক হলো যে বিজিএম এর যখন আমরা যোগাযোগ করেছি, ওনারাও ঠিক বলতে পারে না কয়টা ফ্যাক্টরিতে মিড ডে মিল দেওয়া হয়। তো এই জিনিসগুলাই যে যারা দিচ্ছে তারা অনেক ভালো কাজ করছেন, কিন্তু তাদের এই ভালো কাজের বা ভালো উদ্যোগটা হয়তো ওইভাবে প্রচার হচ্ছে না। তো আমাদের এই রিকমেন্ডেশনটা ছিল এটাকে একটু প্রচার করানো, যাতে অন্যরা উৎসাহিত হয়। বুঝতে পেরেছি। এই আর কি মূলত। ডক্টর শিমুল, আপনি একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে তাদের, আপনি বলছেন যে যে খাবারগুলো তো তারা গার্মেন্টসের সামনে বা আশেপাশে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে কম পুষ্টিকর, ভেজাল, এবং এগুলো খেয়ে তাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আর আপনি একই সাথে বলেছেন যে কিছু 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 গার্মেন্টস তারা আসলে এটি শুরু করেছে, যে দুপুরবেলার যে খাবারটি সেটি তাদেরকে দিচ্ছে। পার্থক্য কোথায়? মানে এতে কি কাজের ক্ষেত্রে গিয়ে কোনো প্রভাব পড়ছে? আপনি অ্যানিমিয়ার কথা বলছিলেন, বা ছুটি ছাটা কি বাড়ছে, তারা কি অসুস্থ বেশি হচ্ছে? মানে গার্মেন্টসের যে প্রোডাকশন, সেখানে কি আসলে কোনো ধরনের প্রভাব পড়ছে কিনা? যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কি কোনো পজিটিভ, যারা বাইরের খাবার খাচ্ছে তাদের সেই গার্মেন্টসগুলোতে কি কোনো নেগেটিভ প্রভাব পড়ছে? না, ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই স্টাডি থেকে, যেহেতু আমাদের খুব শর্ট স্কেল স্টাডি ছিল এবং মূলত কোয়ালিটেটিভ ইন্টারভিউর ভিত্তিতে করা বা কনসালটেশনের ভিত্তিতে করা, আমাদের একটা বড় রিকমেন্ডেশন কিন্তু এটা ছিল যে এই স্টাডি গুলা হওয়া দরকার। এবং শুধু এই শুধু পুষ্টি মানে দিলে কি উপকার হয় সেটাই না, আরো আরো যে তাদের স্বাস্থ্যের কি অবস্থা। এবং আপনি জানেন যে গার্মেন্টস কিন্তু একটা ম্যাসিভ পপুলেশন, তারা কিন্তু ইয়াং, খুবই ইয়াং পপুলেশন। এবং ইয়াং পিপলের মধ্যে অ্যানিমিয়া এত বেশি। এবং আপনি এটাও দেখবেন যে তাদের হয়তো 40 বছর পার হওয়ার পরে অনেকের কর্মক্ষমতা অত স্ট্রং থাকে না। এগুলো নিয়ে আসলে গবেষণা হওয়া উচিত। আমরা গার্মেন্টস এর যে অর্থনৈতিক মানে প্রবৃদ্ধি বা যে ভালো দিকগুলো দেখছি, আমার মনে হয় এই যে আরো অন্যান্য দিকগুলো আছে, যেটা লং টার্ম এফেক্ট, সেগুলো আমার মনে হয় বিবেচনা আনা উচিত। এবং সেই লক্ষ্যে ছোট ছোট কিছু পদক্ষেপ, যেমন কিছু ইন্টারভেনশন আছে। গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে কিছু শপ করা হয়েছে, যেখানে পুষ্টিকর খাবার স্বল্প মূল্যে বিক্রি করা, ফেয়ার শপ বলা হয়। এবং সেটা দেখা যাচ্ছে যে গার্মেন্টস কর্মীরা ওটা কিনছে এবং কোয়ালিটি নিশ্চিত করা যাচ্ছে। এরকম ছোট ছোট কিছু উদ্যোগ যদি নেওয়া যায়, আমার মনে হয় যে আমরা অ্যাটলিস্ট যতটুকু খারাপ অবস্থা আছে এর চেয়ে ভালো করা সম্ভব। কিন্তু আমাদের একটা বড় রিকমেন্ডেশনে ছিল এগুলো নিয়ে আরো গবেষণা হওয়া দরকার, এই যেটা জি, যথেষ্ট গবেষণা গার্মেন্টস নিয়ে হয় না, যদিও এটা আমাদের একটা বিশাল সেক্টর। বুঝতে পেরেছি। আপনারা কি আপনাদের যে রিকমেন্ডেশনগুলো, এটা আমার শেষ প্রশ্ন, সেগুলো কি আপনারা যে যে সমস্ত গার্মেন্টস মালিকরা আছেন তাদের কাছে কি এগুলো তুলে ধরার চেষ্টা করেছেন? তারা কি আপনাদের এগুলো কোনো আমলে নিয়েছে কিনা? হ্যাঁ, না, আমাদের সেই যে একটা ওয়ার্কশপ করেছিলাম ন্যাশনাল লেভেলে, সেখানে সরকারের মানে উচ্চ মহল থেকে লোক ছিলেন, বিজিএম এর লোক ছিলেন, বিকেএম এর লোক ছিলেন। ওনারা বলেছেন, ওনারা মোটামুটি অ্যাটলিস্ট প্রিন্সিপালি এগ্রি করেছেন যে এই কাজগুলো হওয়া দরকার। তো সেটা ভালো দিক। এবং ওনাদের বিজিএম এর সাথে যখন কথা বলেছি, ওনারা নিজেরাও বলছে যে আমরাও বুঝি পুষ্টি হলে প্রোডাক্টিভিটি বাড়বে। হুম, হুম, কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের সাথে চায়নার প্রোডাক্টিভিটি কম কেন, এই কোশ্চেনটা কিন্তু এখন করা দরকার। কারণ বুঝতে আমরা পেরেছি। কিন্তু আগে এক সময় আমরা ক্যাপিটাল কম ইউজ করতাম, এখন কিন্তু ক্যাপিটাল ইউজ করি। এই গবেষণার দিকে এবং রিকমেন্ডেশনের দিকে ওনারা কাজ মানে করতে মোটামুটি রাজি আপনাদের হয়েছেন, এগুলো তারা নীতিগতভাবে পজিটিভলি বলা যায়। নিয়েছেন, এবং হয়তো ডে বাই ডে একদিন জি, হয়তো অন্যান্য যে গার্মেন্টসগুলো আছে তারাও এটি বাস্তবায়ন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জি, যুক্ত জি, আমি হবার জন্য। আশাবাদী। আপনাকেও ধন্যবাদ।
দর্শক, কথা বলছিলাম ডক্টর শাফিউন নাহিন শিমুল, তিনি সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ইনস্টিটিউটের। আমরা এই মুহূর্তে একটি বিরতি নিতে হচ্ছে আমাদের, নিউজ এট 12 বিরতি নিয়ে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারি অনুষ্ঠানে। আপনারা জানেন যে সোমবার থেকে কঠোর লকডাউনের কথা থাকলেও আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আরও 3 দিন পেছানো হয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে 1 জুলাই থেকে এই কঠোর লকডাউনের যেই কথাটি আমরা বলছি, প্রথমে এটি শাটডাউন বলা হচ্ছিল, শাটডাউন হিসেবেই পরিচিত হয়ে গেছে, মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে, তো সেটি কার্যকর হবে। এবং এর আগেই আজকে কিন্তু সোমবারকে সামনে রেখে যেহেতু কঠোর লকডাউনের কথা ছিল, আমরা সারাদিনই দেখেছি যে মানুষের সেই বাড়ি ফেরা, বিশেষ করে যারা ভ্রাম্যমাণ বা যারা ঢাকা শহরে যে সমস্ত হকাররা কাজ করেন বা কম আয়ের মানুষ যারা, বা যাদের ঢাকা শহরে লকডাউন হলে থাকা সমস্যা, তারা কিন্তু বাড়ি ফিরেছেন। আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং একই সাথে সামনে যে কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে সেখানে কি ধরনের স্বাস্থ্যবিধি মেনে বা কতটুকু আসলে কঠোর হতে পারবো, গার্মেন্টস খোলা থাকবে কিনা সেটি নিয়েও একটি শঙ্কা রয়েছে, ব্যাংক খোলা নিয়েও একটি কথা হচ্ছে, যেহেতু সামনে জুন ক্লোজিংয়ের একটি ব্যাপার রয়েছে ব্যাংকের। সব কিছু মিলিয়ে আমরা সামনের কঠোর লকডাউন সেটি কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আমাদের সাথে আছেন ফারুক হাসান, সভাপতি বিজিএমইএ, এবং সৈয়দ মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবিবি, এবং আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। আমরা একটু শুরুতে এই আলোচনাতে যাওয়ার আগে আমরা একটু যেতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সম্রাট আনোয়ার, আমার সহকর্মী, সে আজকে গিয়েছিল বিভিন্ন বাস স্ট্যান্ডে এবং কিভাবে মানুষ যাচ্ছে হুটোপাটা করে, আমরা সেই প্রতিবেদনটা একটু দেখে নিয়ে তারপর আমরা আলোচনায় ফিরতে চাই। ঈদ কিংবা পুজোর কোনো লম্বা ছুটি নয়, করোনার সংক্রমণ ঝুঁকি কমাতে 7 দিনের টোটাল লকডাউনের সিদ্ধান্তের পর রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে দূরপাল্লার গণপরিবহন বন্ধ করা হয়েছে আগেই, এবার পুরো দেশেই কঠোর লকডাউনের ডাক। সংক্রমণ মোকাবেলার প্রস্তুতি যখন চলছে, তখন সংক্রমণের শঙ্কা ছড়িয়ে সুরক্ষার কথা ভুলে ঠিকই ঢাকা ছাড়ছে নগরবাসী। বাস নেই, তাই প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, ইজি বাইকে সওয়ারি হতে হচ্ছে। বৃষ্টি, পরিবহন সংকট, শত ভোগান্তির পরও ঢাকা ছাড়ার মিছিল ক্রমশ লম্বাই হয়েছে। সাত মাথা বগুড়া দেশে যাবো গাড়ি লই, এমনি তো গাড়ি ঘোড়া চলে না, লকডাউন না, কেমন কিভাবে যাবো, গাড়ি চালাই আস্তে আস্তে জিরাই জিরাই যাবো। কর্মস্থল বন্ধ হতে এখানে থাইকে কি করবো, না খেয়ে মরতে হইব। আমাদের যারা শ্রমিক, যারা দিনমজুরি, তাদের অবস্থাটা হবে কি? গত বছরের টোটাল লকডাউনের দুর্দশার অভিজ্ঞতা এবারও যে হবে না সেই আশঙ্কার কথাও জানান অনেকে। এর আগে লকডাউন দিছে, আমাকে ঢাকা থেকে অনেক সমস্যা হয়েছে, এখন আবার লকডাউন দিব, আমরা এই জন্য বাড়ি চলে যাচ্ছি। সামনে 15 দিন 20 দিন বা 1 মাস লকডাউনের পরিস্থিতি থাকতে পারে, তখন মানুষ কোনো কাজ পাবে না, মানুষ খাইতে পারবে না, হোটেল বন্ধ থাকবে, খাবার দাবারের কোনো পরিস্থিতি থাকবে না। এদিকে হুট করে মানুষের ঢাকা ছাড়ার এই প্রবণতায় দায়িত্ব পালনে কিছুটা বেগ পেতে হলেও সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেহেতু দূরপাল্লার পরিবহন বা আপনার অন্য কোনো পরিবহন নেই, সেই জন্যে ঘরে থাকাটাই বেটার হবে, তাছাড়া বাইরে বের হলে ভোগান্তির শিকার হতে হবে। এই জন্য অনুরোধ করবো সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। হুটোপাটা করে মানুষের বাড়ি ফেরার দৃশ্য আমরা দেখছিলাম সম্রাট আনোয়ারের প্রতিবেদনে। আমরা নৌপথে আসলে কি অবস্থা, আমরা একটু সেটা জানতে চাই। ভবতোষ চৌধুরী নূপুর, আপনি আমাদেরকে জানান যে শিমুলিয়া ফেরিঘাটের আজকের চিত্রটি আপনি আসলে কেমন দেখেছেন? গত ঈদে যেরকম মানুষের ভিড় ছিল, সামনে লকডাউনের বিষয়টি মাথায় রেখে আজকেও কি এরকম উপচে পড়া ভিড় তো নিশ্চয়ই ছিল, কি অবস্থা দেখেছেন আপনি?
আসলে যে কথাটি বলছে যে গত ঈদে যে অবস্থা ছিল সেরকমই আসলে পরিস্থিতিটা প্রায় ওরকমই। আহ, আহ, কিন্তু আপনার ওই পরিমাণে লোক ছিল না, কিন্তু জ্যাম বা মানুষের ভিড়টা ছিল এরকম। আসলে সেটা আমাদের শিমুলিয়া ঘাট হোক আর বাংলা বাজার ঘাট হোক, আমাদের ঢাকা থেকে যে মানুষগুলো বাংলা বাজার যাচ্ছে ঠিক সেই জায়গাতে যেভাবে মানুষ ফেরিতে চাপাচাপি করে যাচ্ছে, আবার তদ্রুপ সেই ঘাট থেকেও কিন্তু মানুষজন আসছে। এখন দেখা যায় যে আসলে কিভাবে তারা আসছে। তারা কিন্তু আপনার বিভিন্ন গ্রামের যে বিভিন্ন পথগুলো আছে সেই পথ দিয়ে বিভিন্ন লাইন ক্রস করে, চেকপোস্ট ক্রস করে তারা অনেক সময় পায়ে হেঁটে, সিএনজি দিয়ে, অটো দিয়ে, তারপর আপনার যে মোটর সাইকেল আছে যেগুলো আপনার এই যে উবার বা এই ধরনের যেগুলো আছে, সেই ধরনের যানবাহন দিয়ে কিন্তু তারা ঘাটে আসে। কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কিন্তু আপনার একেবারে মানে বললেই চলে যে অপারগ। যেমন আমি একজন আহ, সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে ট্রাফিক আসলে যে আমাদের মাওয়া ঘাটে আসার আগে যে গুলো আছে আপনার চেকপোস্ট গুলো আছে, সেই চেকপোস্ট গুলো কিন্তু আপনার পুলিশ বা যারা যারা দায়িত্বে আছে তারা কিন্তু ছেড়ে দিচ্ছে। তো শেষ পর্যায়ে এসে তারা কি করবে, এই জন্য বাধ্য হয়ে তাদেরও ছেড়ে দিতে হয়, তারাও আপনার কিন্তু করছে। আসলে সারাদিনই ছিল এরকম একটা অবস্থা। কালকে গতকাল শুক্রবার ছিল বিধায় কালকে কিন্তু প্রায় এরকমই একটা অবস্থা ছিল। হয়তোবা যে কালকে আবার আগামী দিন আরো বাড়তে পারে এই যাত্রীদের যাতায়াত। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে আসলে মানুষ কিভাবে আসছে। তো আমরা যে প্রাইভেট কার যেগুলা কিন্তু আপনার মানে নিষেধ আছে চলাচল, এবং ফেরিতে পারাপার করার নিষেধ আছে, তারপরেও কিন্তু সেই প্রাইভেট কার গুলো আপনার যাচ্ছে। কিভাবে যাচ্ছে তারা, দেখা যাচ্ছে যে তারা কেউ চিকিৎসা করাতে আছে, মেডিকেলের সার্টিফিকেট দেখাচ্ছে, বিভিন্ন ট্রিটমেন্টের কাগজপত্র দেখাচ্ছে। পাশাপাশি আবার অনেক বিদেশি যাত্রীরা আছে, তারা বলছে যে আমরা কোয়ারেন্টিন থেকে আমরা কেউ যদি কোয়ারেন্টিন থেকে বাড়ি যাচ্ছি, আমাদের প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে এইভাবেই কিন্তু গাড়িগুলো যাচ্ছে। আসলে বিভিন্ন ভাবে মানুষ কিন্তু আসছে, এবং আপনার যে এতে কিন্তু একটা ভোগান্তিতে পড়ছে মানুষ, যে আপনার যেখানে ভাড়া ছিল আপনার 100 টাকা সেখানে হয়তো 200 টাকা দিতে হচ্ছে। এরকম একটা চিত্র কিন্তু আজকে সারাদিনই ছিল আমাদের শিমুলিয়া এই ঘাটটা। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ ভবতোষ চৌধুরী নূপুর। আমরা একটু যেতে চাই শুরুতেই ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনি গত ঈদের সময়ও কিন্তু দেখেছেন যে যেভাবে মানুষের ভিড় ছিল, অনেক কঠোরতার কথা বলা হচ্ছিল, সর্বাত্মক লকডাউন তখন এই টার্ম দিয়েই একটি বিধিনিষেধ দেওয়া হয়েছিল, এবং শেষ পর্যন্ত সেই ভোগান্তি তো হয়েছেই, বাড়তি ভাড়াও গুনতে হয়েছে, এবং মানুষ শেষ পর্যন্ত কিন্তু বাড়িতে গেছেন, এবং যার ফলাফলে এই 1 মাসেরও বেশি সময় আমরা কিন্তু এখন সেটির ধকল পোহাচ্ছি। গত 15 দিনে 1000-এর বেশি মানুষ মারা যাওয়ার তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো এখন এই অবস্থার মধ্যে আমরা ধরে নিচ্ছিলাম যে খুব শীঘ্রই সরকার একটু কঠোর হবেন, এবং এই কঠোর লকডাউন যেটি প্রথমে শাটডাউনের কথা বলা হচ্ছিল, শুরুতে আবার এটি 3 দিন পিছিয়ে দেওয়া হলো। একটা সিদ্ধান্তহীনতা, বা মানুষ যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন সর্বোচ্চ মহলে, তারা আসলে এই ধরনের সিদ্ধান্ততে কি মানুষের পারসেপশন কিন্তু একটা ছিল যে সবাই যেটি মনে করছে যে কঠোর লকডাউন বলা হচ্ছে, ওই আবার আগের মতোই সব কিছু ছেড়ে দিবে, কিছুদিন পরে আবার ওই গাড়ি ঘোড়া চলবে, মাইক্রোবাস হোক, যেভাবে হোক মানুষ যাবে। মানুষের ভিতরে এক ধরনের পারসেপশন ক্রিয়েট হয়েছে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, যে হঠাৎ করে পিছিয়ে দেওয়ার পেছনের কৌশলগত কারণটা কি হতে পারে? বাংলাদেশের 41টি জেলা এখন করোনার উচ্চ ঝুঁকিতে, এবং প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এবং হার বেড়ে যাচ্ছে। এই অবস্থায় সরকার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ প্রায় সচেতন প্রতিটি মানুষই একমত যে এই সময় লকডাউন দেওয়া উচিত। কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে নীতি নির্ধারক মহলের যে দোদুল্যমানতা দেখলাম, এটি কিন্তু মানুষকে কিঞ্চিত হতাশ অথবা বিভ্রান্ত করেছে। এই কারণে যে এবারের লকডাউনটা কি আগের মতো হতে যাচ্ছে, আমি এই কারণে আগের মতো বলছি, আগের সর্বাত্মক লকডাউন হোক অথবা লকডাউন হোক, কোনোটাই কিন্তু সফল হয়নি। এবং কেন সফল হয়নি এটিও কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে সে কারণগুলো উদ্ঘাটনে কোনো চেষ্টা করা হয়নি। এবারে লকডাউনটা কেমন হবে এটি নিয়ে মানুষের মধ্যে দ্বিধা রয়েছে। লকডাউনকে বাস্তবায়নের জন্য
যে কয়টি মৌলিক ভিত্তি তার মধ্যে একটি হচ্ছে ন্যায্যতা। ন্যায্যতা এরকম, যেমন গণপরিবহন বন্ধ থাকে কিন্তু যদি প্রাইভেট কার চলে, যদি লঞ্চ বন্ধ থাকে, এয়ার বা বিমান যদি চলাচল করে, গার্মেন্টস বা বস্ত্র শিল্পের কারখানা যদি খোলা থাকে কিন্তু ক্ষুদ্র দোকান যদি বন্ধ থাকে, এই বিষয়গুলো কিন্তু, এই প্যারাডক্স গুলো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অন্যায্যতা আর বিষয়টাকে ফুটিয়ে তোলে, ফলে মানুষের ক্ষোভ তৈরি হয় এবং ক্ষোভ থেকে তারা লকডাউন মানতে চায় না। এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে লকডাউনের সময় যে মানুষগুলো দিনে আনে দিনে খায়, তাদের খাবারের নিশ্চয়তার বিধানটি কিভাবে করা হবে, এই ব্যাপারটি সরকারের পক্ষ থেকে কোনো রূপরেখা ঘোষণা না করাতেও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্ত রয়েছে। এই বিভ্রান্তিটা এই কারণেই যে মূলত 14 দিন বলুন আর 7 দিন বলুন, মানুষের জন্য তো না খেয়ে থাকা সম্ভব না। আর আমরা সবাই জানি যে ক্ষুধার্ত মানুষেরা হচ্ছে সবচেয়ে বেপরোয়া। এখন একটি ব্যাপার খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আমরা যদি অনেক দিন ভালো থাকতে চাই সব দেশের সব মানুষকে সহ, তাহলে আমাদের 7 থেকে 14 দিন, আমি 14 দিনই বলবো, অন্তত একটু কষ্টকর জীবন যাপন করতে হবে। সেই কষ্টকর জীবন যাপনের জন্য সরকারের পাশে যে আমরা সোশ্যাল মোবিলাইজেশন বলি, সামাজিক অংশগ্রহণ, সেই রূপরেখাটাও কিন্তু এখনো পরিষ্কার করে সরকারের পক্ষ থেকে বলা হয় নাই। এবং আরেকটি খুব দৃষ্টিকটু ব্যাপার যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন কর্মকাণ্ডের, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যতটা সমালোচনা করে, তারা নিজেরা কিন্তু ভলান্টিয়ার্স তৈরি করে, যেটি হতে পারত বাংলাদেশে আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধু ভলান্টিয়ার্স, বিএনপি জিয়া ভলান্টিয়ার্স, এরশাদের জাতীয় পার্টি পল্লী বন্ধু এরশাদ ভলান্টিয়ার্স, কমিউনিস্ট পার্টি রেড ভলান্টিয়ার্স, জাসদ গণ ভলান্টিয়ার্স, এইভাবে যদি ভলান্টিয়ার দল গঠন করে, গ্রুপ গঠন করে তারা যদি মানুষের পাশে যেত, সোশ্যাল মোবিলাইজেশন, সামাজিক অংশগ্রহণের ব্যাপারটা নিশ্চিত করত, সরকারও যদি গণপ্রতিনিধি জনপ্রতিনিধি, সেটি ইউপি কাউন্সিলর বা মেম্বার থেকে শুরু করে সবাইকে নিয়ে যদি অংশগ্রহণমূলক বিষয়টা নিশ্চিত করত, তাহলে কিন্তু আমরা লকডাউন সফল দেখতে পারতাম। কিন্তু লকডাউনের শুরুতেই এক ধরনের দোদুল্যমানতা, তারপরে কোনটা খোলা থাকবে কি থাকবে না এই জাতীয় আলোচনা, এবং আরো কিছু বিষয় মিলে কিন্তু লকডাউনের নৈতিক ভিত্তিটাকে শুরুতেই দুর্বল করে দেওয়া হলো। যদি নৈতিক ভিত্তি দুর্বল হয় তাহলে লকডাউন কিন্তু সফল করা কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছি। আমাদের ফারুক হাসান ভাই, সভাপতি বিজিএমএ, তিনি আজকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপতিতে যে উচ্চ পর্যায়ের সভা হয়েছে সেখানে ছিলেন। ফারুক ভাই, আপনি ডক্টর লেনিন চৌধুরী তিনি যেটি বলছিলেন যে এই যে শুরুতেই যে একটি ধাক্কাটা খেলো সবাই, এবং সবাই হয়তো কঠোর লকডাউনের যে কথাটি বলা হচ্ছে ঠিক আসলে ওইভাবে কঠোরভাবে সবাই মানবেন কিনা সেই ব্যাপারে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। আপনি তো বৈঠকে ছিলেন, আপনার কাছে কি মনে হচ্ছে, মানে কি কারণে আসলে পেছানো হলো এবং কতটুকু কঠোর হবে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলবো যে আজকে আসলে যে মিটিংটা হয়েছিল এটাতে হেলথ মিনিস্ট্রি থেকে শুরু করে সব মিনিস্ট্রি থেকেই ছিলেন, এবং আইন যারা প্রশাসক আছে তাদের সবাই ছিলেন। এখানে প্রথম যে জিনিসটা আমি মনে করি যে পিছানোর একটা বড় কারণ ছিল হলো যে কঠোর লকডাউনে যাওয়ার জন্য সরকার এবার যেটা চিন্তা ভাবনা করেছে যে বিজিবি এবং আর্মিরা থাকবে, কেন হাইওয়েতে এবং যেখানে যে রাস্তাগুলোতে যেগুলোকে এখনো আমরা গত যে লকডাউন গুলো হয়েছে ঈদের বন্ধের সময় যেগুলো আমরা দেখেছি যেটা মানা যায়নি, সেই জায়গাটা যেন স্ট্রিক্ট করতে পারে, সেটা একটা কারণ যে একটা আর্মি এবং বিজিবি মাঠে নামবে, তাদেরকে একটা সময় দেওয়া হয়েছে, তারা যেন অর্গানাইজ ভাবে নামতে পারে তাদেরকে, এটা একটা কারণ। এবং আরেকটা কারণ যেটা কনসিডারেশনে আনা হয়েছে যে যেহেতু 30 তারিখে 29-30-এ বাজেট পাস হবে এবং এই শেষের 3টা দিন আসলে আমাদের দেশে যেটা হয় যে শেষের 3টা দিনেই সব রেভিনিউ কালেকশন এবং এই হিসাবপত্রগুলো, সেটা একটা এই দুটা কারণেই এই লকডাউনের টাইমটাকে পিছানো হয়েছে। আমি যেটা বলবো যে আমার কাছে মনে হয় যে সবকিছু চিন্তা ভাবনা করে এবার লকডাউনটা আগের থেকে অনেক স্ট্রিক্টলি সরকার এটা করবে, বিকজ আমরা সবাই জানি, এবং এটার জন্য আসলে সরকার শুধু করলে হবে না, আমাদেরকে সহায়তা করতে হবে। এবং এই সহায়তার জন্য আসলে আমাদেরকে যে জিনিসটা হলো যে দেখা যায় যে আমরা
আমাদেরকে তো জীবন জীবিকার সমন্বয়ে কাজ করছে সরকার, যে ডিসিশন গুলো নিচ্ছে, কারণ এই যে বিজনেস অ্যাক্টিভিটিস চালু রাখার উদ্দেশ্য হলো যে সরকার তো সবাইকে অন্য দেশে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে যেখানে কিন্তু এই লকডাউনের সময় পেচেক পাঠিয়ে দিয়েছে, সেটা কর্মচারীদেরকেও দিয়েছে, 80% পর্যন্ত স্যালারি দিয়েছে, 100% স্যালারি দিয়েছে, এবং বিজনেস হাউসকেও টাকা দিয়েছে। সরকারে তো এটা সম্ভব হবে না এই দেশে, সেই কারণেই এটা সমন্বয় করছে। এবং আমাদের এইরকম একটা ঘনবসতিপূর্ণ দেশে আসলে একসাথে বাসায় ঘরে রাখাও একটা ডিফিকাল্ট সময়, সেই কারণেই আসলে সরকার বিভিন্ন কারণেই এই ডিসিশন গুলো সেভাবে নিচ্ছে। তো তারপর আমি যেটা বলবো যে সরকার যে ডিসিশনটা নিয়েছে এটাতে আমাদের সবাইকে সহায়তা করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, বিকজ আমরা দেখেছি যে আমরা নিজেরাই এটা মেনটেন করি না, আমরা মাস্ক পরছি না ঠিক মতো, সোশ্যাল ডিস্টেন্সটা আমরা ঠিক মতো মেনটেন করছি না, এবং এই জিনিসগুলো আমার মনে হয় যে ফারুক ভাই আমরা এই প্রসঙ্গগুলোতে আবারও আসবো। আপনি যে কয়েকটি কারণ বলছিলেন যে লকডাউন যে কারণে পেছানো হয়েছে, তার একটি কারণ বলছিলেন যে জুন ক্লোজিং এর একটি ব্যাপার। আমাদের এখানে একজন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এপিবির সাবেক একজন চেয়ারম্যান আছেন সৈয়দ মাহবুবুর রহমান, তার কাছে একটু জানতে চাই যে এই যে 30শে জুন যে ক্লোজিং এর কথা বলা হচ্ছে বা এইটা কনসিডারেশনে নিয়ে যে পেছানো হলো, এইটার যৌক্তিকতাটা কতটুকু, বা আসলে এই সময়টা আপনাদের কি ধরনের কাজ থাকে ব্যাংকগুলোতে? ব্যাংকগুলোতে ইনফ্যাক্ট সবসময় কাজ করছে, আপনার ডেইলি। আপনার যদি দেখেন গত মার্চ মাসে যখন প্রথম ধরা পড়লো কোভিড আমাদের দেশে, তারপরে যখন জেনারেল হলিডে হলো সারা দেশব্যাপী, বাংলাদেশ কিন্তু কাজ করে গেছে, সব ব্যাংক কিন্তু কাজ করে গেছে। ব্যাংক কিন্তু বন্ধ থাকে না একদিনের জন্য বা ক্ষণিকের জন্য। ব্যাংক কিন্তু, ব্যাংকের ব্যাপারটা হচ্ছে কি, ব্যাংক চলতে হবে। যদি অর্থনৈতিক কর্মকাণ্ড চলে, ব্যাংকে চলতে হবে। আজকে যদি কোনো খাতে কেনাকাটা হয়, আজকে ছোট দোকান খোলা থাকে, সেই দোকান থেকে টাকাটা কোথায় জমা দিবে? আর সেফটি যদি ব্যাংকে জমা দেবে। আজকে যদি যেটা ফারুক বললেন, আজকে গার্মেন্টস কোম্পানি খোলা থাকে, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি খোলা থাকে, এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি খোলা থাকে, তাদের তো ট্রানজেকশন করতে হবে। আর টাকা তো সবসময় তো ফ্যাক্টরি থাকবে না বা তার ভল্টে থাকে না, টাকা ব্যাংক থেকে নিতে হয় এবং তাকে এলসি খুলতে হবে, টাকা এক্সপোর্ট করতে হবে। তো ব্যাংকিং থাকতেই হবে। আর আপনি কথা বলছেন যে জুন এন্ডে, জি, মানে এই সময়টাতে আপনাদের আসলে কাজের চাপটি কেমন, কি ধরনের কাজ থাকে যেটিকে বিবেচনায় নিয়ে আসলে এই লকডাউনটা পেছানো হলো? যেমন ধরেন যে ধরেন এখন এই সময় যেমন ধরেন প্রচুর ট্যাক্সেশন আসে। আবার প্রথম আসে যেমন মানুষের ইনভেস্টমেন্ট, পার্সোনাল ট্যাক্স যখন যান, আপনারা তখন প্রত্যেকের সঞ্চয়পত্র কিনতে আসেন। সেই সঞ্চয়পত্র কেনাকাটা কিন্তু ব্যাংক থেকেই হয়। তো ব্যাংকে আসেন, ব্যাংকের অ্যাকাউন্টে, তো এইটা কিন্তু করতে গেলে কাস্টমারদের আসছে, এটা ইন্ডিভিজুয়াল গেল। তারপরে কর্পোরেটে কিন্তু কিনতে আসেন, তাদের সঞ্চয়পত্র থাকে। এবং এট দ্য সেম টাইম আপনার বিভিন্ন যে ট্যাক্স পেমেন্টগুলো হয়, যে চালানগুলো হয়, এগুলি করতে গেলে ব্যাংকে লাগতেই হবে, এবং যার জন্য ব্যাংক ছাড়া হবে না। সেই জন্যই আসলে এই যে জুন ক্লোজিং এ অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে, যার সাথে কিন্তু ব্যাংক অ্যাবসলিউটলি ভেরি ইনক্লুসিভ আছে। সেই জন্য আপনার ব্যাংক খোলা ছাড়া সম্ভব। আপনি এমনও দেখবেন যে কোনো সময় 30শে জুন ছুটির দিন ছিল, শুক্রবার ছিল, কিন্তু আমাদের দেখবেন যে আমাদের 30শে জুন কাজ করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ব্যাংক খোলা রাখতেই হবে। এই কারণে আমি যেটা বুঝি 30শে জুন পর্যন্ত এটা এক্সটেন্ড হয়ে গেছে, এবং আমি যেটা বুঝি সামনের সময় যদি গার্মেন্টস বা এক্সপোর্টের ইন্ডাস্ট্রি বা কোনো ইন্ডাস্ট্রি খোলা থাকে, ব্যাংকও সীমিত আকার করে রাখতেই হবে। জি, বুঝতে পেরেছি। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও এই আলোচনায় ফিরবো, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। শুরুতেই একটি শোক সংবাদ জানাতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াদ আল মালুম, তিনি কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 25শে মে তিনি হঠাৎ স্ট্রোক করেন এবং তারপরেই তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, সেখানে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন।
জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, গোলাম আজম সহ আরও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, এরকম অনেক যুদ্ধাপরাধীদের বিভিন্ন মামলায় তার বেশ জোরালো ভূমিকা ছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে তিনি সেখানে জোরালো ভূমিকা রেখেছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা ফিরছি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, করোনার সামনে যে কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে। আমাদের সাথে আছেন ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আছেন বিজিএমের সভাপতি ফারুক হাসান এবং সৈয়দ মাহবুব রহমান, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এপিবির সাবেক চেয়ারম্যান। আমরা কথা বলছিলাম, আমাদের সাথে মাহবুব ভাই কথা বলছেন। মাহবুব ভাইয়ের কাছেই আবারও আসবো, কিন্তু তার আগে ফারুক হাসান ভাই আপনার কাছে একটু ফিরতে চাই। আপনাদের যতটুকু বোঝা যাচ্ছে যে কঠোর লকডাউন হোক বা যে যাই হোক, সম্ভবত তৈরি পোশাক কারখানা সহ আরও বেশ কিছু কারখানা হয়তো খোলা রাখার একটা সম্ভাবনা রয়েছে। আপনি বৈঠকে ছিলেন, আপনাদের কি গার্মেন্টসগুলো খোলা থাকবে? থাকলে সেখানে আসলে কিভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করবেন বা সব কিছু মিলিয়ে আগে থেকে যেহেতু কঠোরতার কথা বলা হচ্ছে, বাড়তি সতর্কতা হিসেবে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ। এই যে 1 তারিখে যে লকডাউনটা হবে, সেই লকডাউনের মধ্যে আসলে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিল্প প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে এবং এটা আপনারা জানেন যে আমাদের পোশাক শিল্পের বিশেষ করে আমরা প্রথম থেকে আমাদের স্বাস্থ্যবিধি যে প্রোটোকল আছে বিজিএমই থেকে দেওয়া হয়েছে, তারপর WHO এবং হেলথ মিনিস্ট্রির যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে আমরা কিন্তু ফ্যাক্টরিগুলো চালাচ্ছি এবং সেটার অভিজ্ঞতা অনুযায়ী আমরা দেখেছি যে গত 12 মাসে আমরা যে ফ্যাক্টরিগুলো চালিয়েছি আমাদের এখানে কিন্তু ইনফেকশন রেট অলমোস্ট নাই বললেই চলে। এই কারণে আমাদের যেটা মনে হয় যে আমরা বেশ কতগুলো স্টেপ নিয়েছি যে আমাদের টাইমিংটাকে আমরা স্ট্যাগার্ড করে দিয়েছি, বিকজ আমাদের যেটা 8টা থেকে 5টা আমরা দেখেছি, যেহেতু আমরা ফ্যাক্টরি চালাই আমরা দেখি যে আমাদের এক্সপেরিয়েন্সটাকে আমরা দেখেছি যে 8টার জায়গায় আমরা স্ট্যাগার্ড করেছি যে 7টা, 7:30, 8টা, 8:30 সেভাবে করেছি। আবার লাঞ্চ টাইমও ঠিক একইভাবে করা হয়েছে, ছুটির সময়। এটা একটা জিনিস। আর আরেকটা যেটা হলো যে আমাদের আসলে গার্মেন্ট ফ্যাক্টরিতে আমরা আগে থেকেই মাস্ক ব্যবহার করতাম, বাট আগে আমাদের এই মাস্কটা ব্যবহার হতো বিশেষ করে ডাস্ট এর জন্য। সেই জন্য আমাদের মাস্কটা আমরা ইমিডিয়েটলি আসলে সবাইকে আমরা ইউজ করতে দিয়েছি এবং আমরা রেগুলার এভরিটা মাস্ক আমরা সাপ্লাই করি এবং এর সাথে সাথে আমরা ফ্যাক্টরিতে হেলথ হাইজিন এবং ক্লিননেস এর জন্য আমাদের কিন্তু একটা ডিফারেন্ট ভাবে আমাদের হাউসকিপিং এর কাজ চলে। এর সাথে সাথে আরেকটা যেটা জিনিস হলো যে আমাদের আসলে আমাদের যে ফ্যাক্টরিতে বিশেষ করে যে কর্মীরা আছে তাদের বয়সটা কিন্তু 18 থেকে 35-এর মধ্যে, এবং সেটাও আমি মনে করি যে আমাদেরকে অনেক হেল্প করেছে যে এই বয়সে তাদের রেজিস্ট্যান্স পাওয়ারটা অনেক বেশি থাকে এবং সেই কারণে ইনফেকশন রেটটা, বিকজ আমরা নিজেরাও PCR ল্যাব মেশিন আমরা বসিয়েছি বিজিএমের মাধ্যমে এবং সেখানে আমরা ফ্রি আমাদের ওয়ার্কারদেরকে টেস্ট করানো হয় এবং সেখানে আসলে সংখ্যা খুবই কম। তো আমরা আরো স্ট্রিক্টলি সেটা যেন মানি আমরা, এবং সেই জন্য আমরা ইনস্ট্রাকশন অলরেডি আমাদের মেম্বারদেরকে দিয়েছি এবং আমরা দেখেছি আরেকটা কারণে আসলে ফ্যাক্টরিতে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে যে আমরা দেখেছি যে ফ্যাক্টরিটা খোলা থাকলে আমাদের কর্মীরা একটা ডিসিপ্লিন ওয়েতে তারা বাসাতে এবং ফ্যাক্টরিতে এসে কাজ করে এবং আমাদের ফ্যাক্টরিগুলো আমরা মনে করি যে অলমোস্ট করোনা মুক্ত একটা এলাকা হয়ে আছে ওখানে। এবং ফ্যাক্টরি যখনই ছুটি দেওয়া হয় আপনারা দেখেছেন, আমরা সবাই জানি যে আমাদের কর্মীরা তাদের ফ্যামিলি নিয়ে দেশে গ্রামে গঞ্জে মফস্বল শহরে চলে যায় এবং সেটা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট এবং অন্য ব্যবহার করে সেটাকে স্প্রেড করার একটা আরো বেশি সুযোগ থাকে। তো সেটাকে আসলে চিন্তায় রেখে এই স্টেপটা নেওয়া হয়েছে। ফারুক ভাই, একটা জিনিস হচ্ছে যে যারা ইপিজিএড এর ভেতরে বা কাছাকাছি থাকে তাদের বিষয়টা হয়তো আলাদা, কিন্তু আপনি জানেন যে সোমবার থেকে যে সীমিত আকারে লকডাউন এবং 1 তারিখ থেকে হচ্ছে কঠোর লকডাউন, তো সীমিত আকারে লকডাউনের মধ্যেও কিন্তু গণপরিবহন বন্ধ থাকছে। তো আপনাদের সবগুলো গার্মেন্টস যারা মালিক যারা আছেন তাদের কি সেই সক্ষমতা আছে যে নিজস্ব পরিবহনে তাদের কর্মীদেরকে নিয়ে আসবে এবং তারা
পথে যে ভোগান্তিটা হয়, অনেক পথ হেঁটে আসা, সেই বাস্তবতাটা একটু জানতে চাই। আসলে আমরা বাইরে থেকে অনেক কিছু জানি শুনি যে প্রচুর লোকজন ভোগান্তি হচ্ছে, কিন্তু আপনারা তো বিভিন্ন যারা মালিক আছেন তাদের সাথে কথা বলেন, মনিটরিং কি হয় আসলে তাদের ভোগান্তি কমানোর ব্যাপারে কি ব্যবস্থা থাকছে? আমি আমাদের আসলে এই পোশাক শিল্পটা এমন ভাবে চলে, আপনি দেখবেন যে আমাদের আসলে শ্রমিকদের প্রায় 85 থেকে ফ্যাক্টরি ওয়াইজ 85 থেকে প্রায় 91% শ্রমিকরা ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে থাকে, এবং একটা ছেলেদের মধ্যে কিছু থাকে যারা সাইকেলে চালিয়ে আসে, এবং বাকি মেয়েরা মোস্টলি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। হ্যাঁ, আছে অ্যাবাউট 10% মতো ওয়ার্কাররা একটু দূর থেকে আসে, এবং আমরা কিন্তু সেটা ধরে নিয়েছি যে 10% মতো লোক হয়তো অ্যাবসেন্টিজম একটু থাকতে পারে, বাট তারপরও বেশ কিছু ফ্যাক্টরি, আমি সেই জিনিসটা বলবো, আমি বলবো না যে 100% ফ্যাক্টরি, বেশ কিছু ফ্যাক্টরি কিন্তু নিজস্ব পরিবহনের ব্যবস্থা আছে, সেইটা দিয়ে তাদেরকে বাসে আনানো হয়, তাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করছি যে ফ্যাক্টরিতে 100% অ্যাটেন্ডেন্স আমরা কোনোভাবে এক্সপেক্ট করি না, আমরা সেইভাবে আমরা চিন্তা করে নিই, এবং সেইভাবে আমাদের প্রোডাকশন প্ল্যানটা আমরা করেছি যেন আমাদের ফ্যাক্টরিগুলো মিনিমাম যে অ্যাটেন্ডেন্সটা আছে সেটা দিয়ে চলতে পারে, সো দ্যাট এই সময় আপনারা জানেন যে আসলে গার্মেন্টসে সবাই এটা নিয়ে কথা বলে, কিন্তু গার্মেন্টসের একটা সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের রেভিনিউটা কিন্তু আমরা ফরেন কারেন্সির মাধ্যমে এটা আসে, এবং সেই রেভিনিউটা আমরা যে সেলসটা করি, সেই রেভিনিউটা যখন আসে এটা কিন্তু বাংলাদেশের ইকোনমিতে এসে এটা কিন্তু সার্কুলেট হতে থাকে পুরো ইকোনমিতে। এটা সুতরাং এইটাকে একটা প্রায়োরিটি দেওয়া হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হিসাবে সবসময় এটা প্রায়োরিটি দেওয়া হয়। আপনারা জানেন যে এখানে একদিকে এমপ্লয়মেন্ট, একটা মহিলাদের একটা এখনো 60% উপরে মহিলারা এখানে কাজ করে, সেটা আর আমাদের একটা এখানে নতুন ওয়ার্কফোর্স তৈরি করা, সবকিছু মিলে আসলে এটাকে প্রায়োরিটি দেওয়া হয় যেন এটা একদিকে প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে এবং ইকোনমিতে একটা আলাদাভাবে সোশ্যালি এবং ইকোনমিক্যালি কন্ট্রিবিউট করছে। জি, এবং আমার কিন্তু এটার সাথে সাথে আমরা একটা বিষয় আপনাদের কাছেও প্রত্যাশা রাখি যে সত্যিকার অর্থেই যেই শ্রমিকরা যাদের ঘামের শ্রম বা যার মাধ্যমে আমরা এই বৈদেশিক মুদ্রা অর্জন করছি, এবং কিছুদিন আগেও কিন্তু গত 12 জন আপনারা সংবাদ সম্মেলন করেছিলেন যে ইউএসজিবিসির যে গ্রিন অ্যাওয়ার্ডটা আপনারা পেয়েছেন, এবং সবচেয়ে বিশ্বের যে 10টি পরিবেশ বান্ধব গার্মেন্টস তার ভিতরে 9টি বাংলাদেশের, এটি আমাদের জন্য কিন্তু একটি ইতিবাচক একটি সংবাদ। তো এই ধারাটা যেন এই করোনার স্বাস্থ্যবিধি মানার ইয়েতে যেন সেইগুলো নস্যাৎ না হয়, আমরা নিশ্চয়ই আপনাদের কাছে সেই প্রত্যাশাটা রাখবো। আমরা একটু যেতে চাই আবারও সৈয়দ মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি, আপনার কাছে সহজ করে কোশ্চেন। আমার অনেক বন্ধু আছে বা আমরা যারা ব্যাংকে জব করেন তাদের ভিতরে আপনি বলেছেন যে ব্যাংক সবসময় আসলে খোলা রাখতে হবে, এটা খুবই স্বাভাবিক। গার্মেন্টস যদি খোলা থাকে, রপ্তানিমুখী যে সমস্ত কলকারখানা রয়েছে সেগুলো খোলা থাকলে অবশ্যই ব্যাংক ছাড়া মানে অর্থনীতির চাকা সচল রাখতে হলে অবশ্যই ব্যাংক খোলা থাকবে। কিন্তু এক ধরনের অসন্তুষ্টি, এটা চাপা অসন্তুষ্টিও কিন্তু অনেকের মধ্যে আছে, বিশেষ করে ব্যাংকার্স, অনেকের পোস্টেও ফেসবুকে এটা দেখা যায়। আপনি এই ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন, এই তাদের স্বাস্থ্যবিধি মানা বা অনেকে আছেন যে সবার কিন্তু গাড়ি এফোর্ড করার সুযোগ নাই, সম্ভবও না, তাদের অনেকের কিন্তু দূর থেকে এসে এই যখন গণপরিবহন বন্ধ থাকে, এই বিভিন্ন ব্যাংকগুলোকে আসলে তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় আনা নেওয়ার ব্যবস্থা বা এরকম কি নিশ্চিত করা সম্ভব হয়েছে এখন পর্যন্ত? ধন্যবাদ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আসলে প্র্যাকটিক্যালি পসিবল। চিন্তা করেন বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ প্লাস এমপ্লয়ি, হ্যাঁ, এবং আপনি যদি আমাদের ব্যাংকিং কোয়ালিফিকেশনের প্রায় 2,500 এমপ্লয়ি আছে, প্রত্যেককে আনা করা যায় না। বাট একটা ব্যাংকে আছেন, সো এক্সিকিউটিভ থাকার জন্য কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা যেটা করেছি সমস্ত এলাকায় একদম মানে আমরা চেষ্টা করেছি গাড়িদের মধ্যে আনা করার জন্য। আপনি কিন্তু দেখেন এটা কিন্তু যদি অ্যাবসলিউট লকডাউন হয়ে যায় তাহলে কিছুই চলবে না, কিছুই চলবে না। আমরা চেষ্টা করব যাতে আমাদের গাড়ি রেন্ট করেও কিন্তু আমরা রিসেন্ট কালে আমরা এখন গাড়ি রেন্ট করে আমরা কিন্তু আমাদের কলিগ যারা আছে মহিলা আছে তাদেরকে আমরা চেষ্টা করছি। এখন এটা কিন্তু চ্যালেঞ্জিং জব, কেন চেষ্টা করেন লকডাউন হয়ে যাচ্ছে, সব পরিমাণ বন্ধ হয়ে যাচ্ছে,
এখানে এদের কিন্তু আসতে হয়। এবং আমাদের দেখেন আহ, যখন আমাদের একদম লিমিটেড স্কেল অফ অপারেশন ছিল তখন কিন্তু ব্রাঞ্চ গুলো ওপেন ছিল এবং সিলেক্টিভ ব্রাঞ্চ ওপেন ছিল। সেখানে কিন্তু আসতে গিয়ে কিন্তু প্রথমত কিন্তু ল এনফোর্সিং এজেন্সি আপনি আপনার মনে আছে আপনারাই কভার করেছেন যে এদেরকে আসতে দেওয়া হচ্ছিল না। তারপরে যাকে আস্তে আস্তে ওইটা বাধাটা উঠে গেছে। আমরা যখন ব্রাঞ্চও কিন্তু আপনারা দেখবেন বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু আমরা কিন্তু এই আপনার ভাগ করে দিয়েছি। ওনারা যখন লাইনে আসবে কোথায় কোথায় দাঁড়াবে, মুশকিল হয়ে যাচ্ছে অনেক সময় ব্রাঞ্চের বাইরে লম্বা লাইন হয়ে যায় যেখানে জি এখান থেকে আমরা কিছু করতে পারি না। সো ব্যাংকের এরিয়ার মধ্যে কিন্তু যতটুকু সম্ভব একটা ব্রাঞ্চে কিন্তু আমরা সবসময় কম লোক দিয়ে করে 10 জন 12 জন লোক কাজ করে, এখান থেকে হয়তো 1 জন 2 জন লোককে আমরা উঠিয়ে আনতে পারি, বাকিদের কিন্তু দিতে হবে একটা সেবার জন্য। আর যেটা হচ্ছে আমরা কিন্তু কাস্টমারদের বলছি গ্রাহক আপনারা ব্যাংক ব্রাঞ্চে আসবেন না। এখন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অর্ডার ডেলিভারি চ্যানেলে চলে গেছে, ব্যাংকিং অ্যাপ আছে, আপনার এটিএম আছে, সিআরএম আছে, স্টেডিয়াম আছে, ওখানে কিন্তু কাজ করতে হবে। কাজ করতে জি কিন্তু আমরা করছি যে আপনার ব্রাঞ্চে আসবেন না। আর আমাদের কর্মচারী কর্মকর্তা যারা আছেন চেষ্টা করছি যতটুকু সম্ভব। বিভিন্ন ব্যাংক আমি বলি আমার ব্যাংকও আমরা করেছিলাম 50% লোক আসবে একটা রোটেশনে, হয়তো এভরি 7 ডে। তাতে করে চেষ্টা করছি আমরা যত কম আমাদেরকে কলিগদেরকে আনানো যায় এবং স্বাস্থ্যবিধি মানা যায় এবং ওনাদেরও যাতে কষ্ট কমানো যায়। আমরা চেষ্টা করছি ওয়ার্ক ফ্রম হোম থেকে যতটুকু সম্ভব যেসব কাজগুলো করে ফেলার সেগুলো কিন্তু করার চেষ্টা করছি, আমরা আগামীতে করবো। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি শেষ করব ডক্টর লেলিন চৌধুরীকে দিয়ে। আমরা সর্বাত্মক লকডাউনই বলি বা কঠোর লকডাউনই বলি, আমাদের তো আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে করোনা নিয়ন্ত্রণ করা যায়। যে সংক্রমণের হারটা বাড়ছে, আজকেও 22% বেশি চলে গেছে, এবং যেটি বলছিলাম শুরুতেই যে গত 15 দিনে 1000-এর বেশি মানে মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তো সত্যিকার অর্থে আমাদের আসলে সামনে তো এখন বড় চ্যালেঞ্জ, এটি তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিভাবে করলে এই কঠোর লকডাউন, মানে আমাদের জনগণ হিসেবে আমাদের দায়িত্বটা কি, সরকার আসলে কোন জায়গাটাতে আরও বেশি কঠোর হওয়া উচিত, তাদেরকে কি ধরনের ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। করোনার আগ্রাসী আক্রমণ ধারাকে প্রতিহত করার জন্য 2 ধরনের কৌশল রয়েছে। একটি হচ্ছে লকডাউনে না যাওয়া, যেটি সুইডেন করেছে এবং এর মধ্যে দিয়ে তাদের একটা ব্যাপক দুঃখজনক অভিজ্ঞতা হয়েছে, যে কারণে অধিকাংশ দেশ লকডাউন না দেওয়ার পথে হাঁটেনি। লকডাউন হচ্ছে করোনার গতিকে থামিয়ে দেওয়ার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য একটি স্বীকৃত এবং প্রমাণিত পন্থা। বাংলাদেশে যদি কঠোর লকডাউন শব্দটি দিয়ে আংশিক লকডাউন আরোপ করা হয়, আমি আংশিক এই জন্য বলছি যে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে, কিছু বন্ধ থাকবে, তাহলে সরকারের ঘোষিত কঠোর লকডাউন শব্দটির উপরে মানুষের আস্থাহীনতা বাড়তে থাকবে এবং আমি আগেই বলেছি যে এক ধরনের অন্যায্যতার সূত্রপাত হবে। যদি কিছু জিনিস কিছু জায়গা খুলে কিছু বন্ধ রাখতে হয়, তাহলে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলতে হবে এটি কঠোর লকডাউন না, এটি আংশিক লকডাউন, কতগুলো প্রতিষ্ঠান লকডাউন। তা না হলে কিন্তু বিষয়টা সাধারণ মানুষ ভালোভাবে নেবে না। কারণ হচ্ছে কি, কথা একটি কাজে একটি, এই বৈপরীত্য সরকার এবং নীতি নির্ধারকদেরকে আরো বৃহত্তর বিতর্কের মুখে ফেলে দেবে। বাংলাদেশে যে গতিতে করোনা বিস্তৃত হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা, এই দুটো বিভাগে ইতিমধ্যে গ্রামের 1/3 যে রোগী আমরা পাচ্ছি তার 1/3 গ্রাম থেকে আসছে। ফলে কিন্তু এখন এটা সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে লকডাউনটা হচ্ছে একেবারেই সঠিক পথ করোনা প্রতিরোধের জন্য। সেই ক্ষেত্রে সরকারের দিকে উচিত হবে তার ঘোষিত কঠোর লকডাউনটাকে অন্তত 2 সপ্তাহের জন্য জারি রাখা, বাস্তবায়িত করা এবং সেই ক্ষেত্রে লকডাউন অর্থেই ব্যবহার করতে হবে, অর্থাৎ কোথাও খোলা কোথাও বন্ধ এমন না। কারণ যদি কথা হয় যে আমার প্রতিষ্ঠানটি আমি স্বাস্থ্যবিধি অনুসারে চালাবো, তাহলে অন্যেও তো দাবি করবে আমার জায়গাটি আমি স্বাস্থ্যবিধি অনুসারে চালাবো। আসুন আমরা প্রমাণ করি যে তারাই প্রস্তাব দেবে যে তাদের যদি 0.5% সংক্রমণ থাকে, আমাদের 0.3% আসবে। এই জাতীয় একটি জায়গায় চলে গিয়ে লকডাউন অথবা করোনা প্রতিরোধের মূল কাজটাই বিতর্কের মধ্যে পতিত হবে। কখনো কখনো যখন দেশে যুদ্ধ অবস্থা চলতে থাকে, আমরা এক ধরনের যুদ্ধ অবস্থা আছি, তখন সবাইকেই ত্যাগ স্বীকার করতে হয় এবং সেই ত্যাগটা স্বীকার করতে হয় বৃহত্তর একটি অর্জনের জন্য। আমরা একটি গণস্বাস্থ্যের, জনগণের স্বাস্থ্যের জন্য যুদ্ধ অবস্থায় রয়েছি।
এই অবস্থায় সবাইকে ত্যাগ স্বীকার করেই এই যুদ্ধটাকে জয়ী হতে হবে। জি, বুঝতে যদি- পেরেছি। এবং জনগণ হিসেবে আসলে আমাদেরও এই দায়িত্বটা রয়েছে নিজেদের জীবনটাকে বাঁচানোর স্বার্থেই সরকারকে সহযোগিতা করে এবং নিজেদের জীবনের রক্ষার জন্যই আসলে এই কঠোর লকডাউন যাই হোক না কেন বা আমরা যেটাই বলছি সেটি যেন আমরা মেনে চলতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ফারুক হাসান, সভাপতি বিজেএমই, এবং সৈয়দ মাহবুর রহমান, সাবেক চেয়ারম্যান অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ ABB। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, কথা বলছিলাম করোনার সামনে যে কঠোর লকডাউনের কথা বলছি, সেইখানে ব্যাংকের কথা বলা হচ্ছে, ব্যাংক খোলা থাকবে এবং গার্মেন্টস খোলা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলে করোনার কঠোর লকডাউনটা আসলে কীভাবে বাস্তবায়ন হবে এবং আমাদের করণীয় কি, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে মোটামুটি আপনাদের কাছে তুলে ধরা। আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন।